আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ। এরপর জানিয়ে দিব ৭ সফর সঙ্গী নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনূস। আরো জানিয়ে দিব পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে যে বার্তা দিলেন ডক্টর ইউনূস। এদিকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান। সর্বশেষ জানিয়ে দেব সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অস্ত্র গুলিসহ গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি 24 লাইভ নিউজে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রথমবার মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে এই প্রথম মুখ খুললেন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। বৃহস্পতিবার মঈন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর শুরুতেই ২০২৪ সালের জুলাই আগস্ট মাসের নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন, সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মঈন ইউ আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি। এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। তিনি বলেন, সেনাবাহিনী তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি, কারণ অনেকেই জেলে ছিল, অনেকেই প্রশ্ন করা সম্ভব হয়নি। আমার কাছে এসে বেশ কয়েকবার তার সমস্যার কথা তুলে ধরেন। আমি আশা করি তিনি এখনো স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছেন। তিনি এই তদন্ত কমিটি পুনর্গঠিত করে জড়িতদের বের করতে সক্ষম হবেন। আমি সরকার গঠনের পর তাকে এই বিষয়ে অনুরোধ করেছি। কি ঘটেছিল সেদিন? সাবেক সেনাপ্রধান বলেন, সেদিন ২৫শে ফেব্রুয়ারি সকালে ৭:৩০টায় সেনা সদস্যের প্রতিদিনের মতো কাজ শুরু হয়। সকালে একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল যেখানে সেনাবাহিনীর পরবর্তী বছরের কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে আমি সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সিনহা আমার কাছে এসে বলেন, আমাদের কাছে কিছু মর্টার আছে যা সেনাবাহিনী ব্যবহার করে না। এর গোদামজাত এবং রক্ষণাবেক্ষণ আমাদের জন্য কঠিন। বিডিআর এগুলো ব্যবহার করে। এগুলো তারা নিয়ে গেলে আমাদের উপকার হবে। তিনি আরো বলেন, এরপর আমি বিডিআর এর ডিজি জেনারেল শাকিলের সঙ্গে কথা বললে তিনি এগুলো নিতে রাজি হন। আমার বিশ্বাস তিনি তখন পর্যন্ত এই বিদ্রোহ সম্পর্কে কিছুই জানতেন না। এরপর আমি আর সিজিএস মিটিং এর জন্য যাই। ৯টায় সেই মিটিং শুরু হয়। আমরা সবাই তখন ব্যস্ত হয়ে পড়ি সেখানে। ৯:৩০ তার দিকে আমার প্রিন্সিপাল সেক্রেটারি কর্নেল ফিরোজ রুমে প্রবেশ করেন এবং আমাকে বলেন, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। কিছুক্ষণ পর আমি সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। মঈন ইউ আহমেদ বলেন, সামরিক গোয়েন্দারা তখন আমাকে পরিস্থিতি সম্পর্কে জানায়। পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে আমি তখন সময় বাঁচাতে কারো নির্দেশ ছাড়া আরেকটি ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেই। তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে শুরু করে, যার নামকরণ করা হয় অপারেশন রেস্টোর অর্ডার। এই সম্পর্কে পিএসও এফডি জেনারেল মবিনকে অবহিত করা হয়। তিনি আরো বলেন, ৯:৪৭ ডিজি বিডিআর কে ফোনে পাওয়া যায়। তিনি আমাকে জানান, দরবার চলাকালীন ২ জন সশস্ত্র সৈনিক প্রবেশ করে একজন আমার পেছনে দাঁড়ায়। এরপরই বাইরে থেকে গুলি শব্দ আসে। সঙ্গে সঙ্গে ভিতরে থাকা সৈনিকরা দরবার হল থেকে বের হয়ে যায়। এগুলো সবই মনে হয় প্ল্যান করা এবং প্ল্যান অনুযায়ী সব চলছে। তিনি বলেন, আমি সেক্টর কমান্ডার এবং ব্যাটালিয়ন কমান্ডারদেরকে পাঠিয়েছি তাদের ফেরত আনার জন্য। তখন আমি তাকে অপারেশনের কথা জানাই। মঈন ইউ আহমেদ বলেন, ৯:৫৪ আমায়
সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে সক্ষম হই। এর মধ্যেই তিনি বিডিআর বিদ্রোহ সম্পর্কে অনেক তথ্য পেয়ে গিয়েছিলেন। এ সময় আমি তাকে অপারেশনের কথা জানালে তিনি জানতে চান কতক্ষণ সময় লাগবে এই ব্রিগেডকে তৈরি করতে। আমি সময় জানিয়ে ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। এক্ষেত্রে অনেক সময় লাগলেও 46 ব্রিগেড 1 ঘন্টার মধ্যে যাত্রা শুরু করে। ব্রিগেড কমান্ডারের নেতৃত্বে 10 জন অফিসার এবং 655 জন অফিসার যাত্রা শুরু করেন। তিনি বলেন, এদিকে বিদ্রোহীরা বিডিআর গেটগুলোর সামনে আক্রমণ প্রতিহত করতে রকেট লঞ্চার, মোটর সহ অন্যান্য অস্ত্র মোতায়েন করে। বেলা 11টায় 46 ব্রিগেডের প্রথম গাড়িটি মেইন গেটের কাছাকাছি পৌঁছালে বিদ্রোহীরা একটি পিকআপ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এতে চালক ঘটনাস্থলেই মারা যান। লেফটেন্যান্ট কর্নেল শামসের ধারণা অনুযায়ী 10:30 থেকে 11টার মধ্যেই ডিডিজি কর্নেল আনিস, কর্নেল কাইসার সহ অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়। আমাদের টিম পৌঁছায় 11টার পরে। ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে নেতিবাচক ভূমিকা পালন করেছে বলে সমালোচনা করেন তিনি। সাবেক সেনাপ্রধান জানান, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তিনি তা পাননি। তিনি অনুমতি পেলে হয়তো পরিস্থিতি মোকাবেলা করতে সুবিধা হতো এবং এত ক্ষয়ক্ষতি হতো না। তিনি জানান, 11:45 দিকে পিএসও এফডি জানায় সরকার রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করছে। বিদ্রোহীরা দাবি করেছে কোনো আলোচনার আগে সেনাবাহিনীকে এই এলাকা থেকে চলে যেতে হবে। তাদের সাথে সমঝোতা না হলে তখন সামরিক অভিযান পরিচালনা করা হবে। বেলা 12টায় তিনি আমাকে ফোন করে জরুরি ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় দেখা করতে বলেন। বেলা 1টার দিকে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। সফর সঙ্গে নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে থাকবেন 7 সদস্যদের প্রতিনিধি দল। আগামী 22 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এ সফর করবেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 7 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ডক্টর ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, অন্তর্বর্তী সরকারের গঠিত বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমদ, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা অতিথি। এর আগে গত 1 সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে যাবেন। এ সময় তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে, তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরো কিছু কাজ হতে পারত, কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। সেখানে কারো সঙ্গে বৈঠক হবে সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলেই হবে, কিছু কিছু কথাবার্তা হচ্ছে, কিছু বৈঠক হবে, এটুকু বলতে পারি, তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউ ইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে, ওয়াশিংটন তো তিনি যাবেন না। পানি বন্টন চুক্তি নিয়ে ভারতকে যে বার্তা দিলেন ডক্টর ইউনূস। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকার আলোচনা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও সমস্যা নেই, বিষয়টির সমাধান হতেই হবে। ভারতের বার্তা সংস্থা পিটিআই এর সঙ্গে নিজে সরকারি বাসভবনে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। শুক্রবার পিটিআই নিউজের ওয়েবসাইটে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। আমরা সেই অধিকার চাই। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমের প্রকাশিত খবর প্রসঙ্গে মোহাম্মদ ইউনূস
ইউনুস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবেলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। তেস্তার পানি বন্টন চুক্তির বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শিগগিরই তাড়া বা চাপ দেবে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, চাপ শব্দটি অনেক বড়। আমি এই কথা বলছি না, আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। ডক্টর ইউনুস বলেন, এটা নতুন কোনো বিষয় নয়, বরং খুবই পুরনো বিষয়। আমরা বিভিন্ন সময় এ বিষয়ে কথা বলেছি। পাকিস্তান শাসন আমল থেকেই এ নিয়ে আলোচনা শুরু। আমরা সবাই যখন ওই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি, এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। আমাদের এটির সমাধান করতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি পিটিআইকে বলেছেন, তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবে ঢাকা। উজান ও ভাটের দেশগুলোর মধ্যে পানি বন্টন নিয়ে অভিন্ন নদীর দুই দেশকেই অর্থাৎ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণ করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। পানি সম্পদ বিষয়ক উপদেষ্টার এ মন্তব্যের কয়েকদিন পর সরকার প্রধান ডক্টর ইউনুস এই বক্তব্য দিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, যখন হাই কমিশনার আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, আমি বলেছি বন্যার সময় পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই লক্ষ্যে আমরা অধিকতর ভালো ব্যবস্থাপনার উপর কাজ করতে পারি। দুই দেশের মধ্যে এমন সমন্বয়ের ক্ষেত্রে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। ডক্টর ইউনুস আরো বলেন, এ বিষয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে কাজ করতে ও এর সমাধান করতে পারি, কেননা এটি গণমানুষের দুর্দশা লাঘব করবে। এ ধরনের মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সহায়তা করবে। বন্যার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের অভিন্ন নদীর পানি উপচে পড়া একটি অভিন্ন সমস্যা, যা উভয় দেশের মানুষের উপর প্রভাব ফেলছে। সমস্যা সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এদিকে বিতর্কিত সীমান্ত হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে ডক্টর ইউনুস এটি নিন্দা জানান এবং বলেন, এটি মোকাবেলায় হত্যাকাণ্ড সমাধান নয়। বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান। ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেন, বাংলাদেশ, চীন সহ অন্য প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিশ্লেষণ করুন। সেই সঙ্গে ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যায় পড়তে পারে তার একটা ধারণা নিয়ে অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। ভাষণে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে উস্কানি মোকাবেলায় সমন্বিত, দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর উপর জোর দেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী। সেই সঙ্গে ভবিষ্যতে যুদ্ধ সহ ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে বলেন তিনি। রাজনাথ সিং বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে ও দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তামাল অস্ত্র গুলিসহ গ্রেপ্তার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তামলকে অস্ত্রগুলি ইয়াবা সহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বৃহস্পতিবার রাতের দিকে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার থাকাকালীন তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছিল। সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর 2017 সালের ডিসেম্বরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমলকে বহিষ্কার করে যুবলীগ।